তো মাশরুম বের হওয়ার পরেও পাশ দিয়ে আবার ছোট ছোট ফুল বেরোচ্ছে, যেটা আমার পরবর্তীতে মানে বড় মাশরুমটা ওঠার পরে ওটা থেকে যাচ্ছে। এখন আপনারা যে বলেন চেষে দিতে, তাহলে কি ওই যেটা অতিরিক্ত থাকবে ছোট ছোট যেগুলো একবারেই ক্ষুদ্র ক্ষুদ্র, ওগুলো কি চেষে দিব, না ওটা রেখে বাদ বাকি অংশটুকু হ্যাঁ, চেষে দিব? যখন যখন মাশরুম হারভেস্ট করবেন তখন ওই হারভেস্ট করার পরে পুরো জায়গাটাই চেঁচে দিবেন, দিলে আবার নতুন করে বের হবে। আহ, ছোট ছোট দু একটা থাকবে, কিন্তু ওগুলা আসলে ওগুলা বড় হবে না। এই জন্য আপনি পুরা মাশরুম মানে তোলার পরে ওই জায়গাটা চেঁচে দিয়ে নতুন করে পানি স্প্রে করবেন, তাহলে আবার নতুন করে বের হবে। জি জি। আর স্যার আর একটা প্রবলেম ফেস করতেছি, যেটা হলো মাশরুম ঘন্টায় ঘন্টায় পানি না দিলে শুকিয়ে যাচ্ছে। মানে হুম। এখন ওয়েদারটা অনেক শুষ্ক, তো এতে কি প্রবলেম হবে যে ঘন্টায় ঘন্টায় পানি দিলে? হ্যাঁ, পানি শুকায় গেলে সমস্যা হবে। এই জন্য যাতে শুকায় না যায় আপনাকে পানি স্প্রে করতে হবে। ও বেশি বেশি তাড়াতাড়ি শুকায় গেলে আপনি জি ওই ইয়ে করতে পারেন, যে সুতি কাপড় ভিজে, যেটি আমরা জি। বলি যে সুতি কাপড় ভিজে যদি উপর দিয়ে আপনি পানি স্প্রে করবেন আগে প্যাকেটে, তারপরে আপনি সুতি কাপড় ভিজিয়ে নিয়ে সেই ভিজা কাপড়টা দিয়ে প্যাকেটগুলিকে ঢেকে দিবেন। ঢেকে দিলে এতে কিছুটা হলেও আপনি দেরিতে শুকাবে আর কি। ও, জি স্যার, জি। ধন্যবাদ। আর কারো কোনো প্রশ্ন? আচ্ছা, আর কারো কোনো যদি প্রশ্ন না থাকে আমরা আলোচনায় যাব। তারপরে সময় থাকলে আমরা আবার প্রশ্ন উত্তর দিব। এই গত ক্লাসের আগের ক্লাস গত দিন আমরা সম্পূর্ণই আপনাদের প্রশ্ন ভিত্তিক আলোচনা করেছি, এবং তার আগে দিন অনেকেই জিজ্ঞাসা করেছিলেন যে যদি আমার মানে বীজ উৎপাদনের পদ্ধতিগুলি দেখানো যায় তাহলে ভালো হয়। বীজ উৎপাদন পদ্ধতি নিয়ে আলোচনা করা যায়। তা আমি আজকে বীজ উৎপাদনের পদ্ধতি, বিভিন্ন পদ্ধতি নিয়ে আলোচনা করব, যে যতটুকু পারা যায়। তারপরে যদি বাকি থাকে আমরা পরে বাকি অংশ আবার আরেকদিন আলোচনা করবো। আমরা আলোচনা করি, তারপরে আমরা আবার প্রশ্নের উত্তর নেব। আজকের আলোচনায় আমি সকলকে আবারও স্বাগত জানাচ্ছি। আজকে আমরা যে বিষয়টি আলোচনা করব সেটি হলো মাশরুমের বীজ উৎপাদন পদ্ধতি। আসলে মাশরুমের বীজটা কি জিনিস? আসলে বীজটা আমাদের যেমন অন্য ফসল আছে সেই ফসলের মতো মাশরুমের বীজ না। মাশরুমের বীজটা হলো যে মাশরুমের ছত্রাক, মানে মাইসেলিয়াম, মাইসেলিয়ামেরই একটা অংশ। অর্থাৎ ওই কোনো মিডিয়ার মধ্যে থাকা মাইসেলিয়ামের অংশ, যেটি আমরা পরবর্তীতে অন্য সাবস্ট্রেটকে সেখানে মাইসেলিয়াম জন্মানোর জন্য ব্যবহার করি। এটি আসলে আসলে বীজ। বীজ উৎপাদনের কতগুলি ধাপ আছে। এই ধাপের মধ্যে আছে যে আমরা প্রথমে পিওর কালচার তৈরি করি, তারপরে Recording আমরা in progress. বীজ উৎপাদনে আমরা যদি ফ্লো চার্টটা দেখি, যে প্রথমে আমরা পিওর কালচার তৈরি করি। তো পিওর কালচারটা সাধারণত আমরা পিডিএ মিডিয়াতে তৈরি করি। তারপরে সেখান থেকে আমরা আবার মাস্টার মাদার কালচার তৈরি করি, তারপরে মাদার কালচার এবং বাণিজ্যিক স্পন। এই হলো আমার মাশরুম বীজ উৎপাদনের কতগুলি মানে ধারাবাহিকতা। প্রথমে আমরা পিওর কালচার তৈরি করি। পিওর কালচারটা কোথা থেকে তৈরি করি? পিডিএ মিডিয়াতে করি, তবে অনেকেই লিকুইড কালচারও করতে পারেন। পিডিএ মিডিয়া শুধু অ্যাগার না দিলে সেটা আমরা লিকুইড কালচার করতে পারি। পিডিএ মিডিয়াটা আমরা প্রথমে তৈরি করব, যেহেতু আমার পিওর কালচার তৈরির জন্য পিডিএ মিডিয়াতে করি, এই জন্য পিডিএ মিডিয়াটা কিভাবে তৈরি করা হয় আমরা সেটি প্রথমে দেখব। পিডিএ মিডিয়ার আমরা 1 লিটার পরিমাণ মিডিয়ার জন্য আমরা কি কি ব্যবহার করি সেটি আমরা একটু দেখে নিই। আমরা 1 লিটার মিডিয়া তৈরির জন্য 200 গ্রাম খোসা ছাড়ানো আলু নিব। খোসা ছাড়ানো 200 গ্রাম আলু নিব। এই আলুগুলিকে এভাবে আমরা টুকরা টুকরো করে কাটবো। কাটার পরে এটিকে আমরা একটি বিকারে অথবা অন্য কোনো পাত্রে আমরা এটাকে 30 মিনিট আমরা
জাল দিব, 30 মিনিট আমরা সিদ্ধ করব। সিদ্ধ করার পরে এখানে যে পানিটা বের হবে অর্থাৎ এক্সট্রাক্ট যেটা বের হবে সেটা আমরা ছেঁকে নিব এবং আলুগুলোকে ফেলে দিব। ফেলার পরে আমাদের সেই যে আমরা এক্সট্রাক্ট অর্থাৎ আলুর নির্যাস যেটা আমরা নিলাম, সেই নির্যাসের মধ্যে আমরা 20 গ্রাম পরিমাণ ডেক্সট্রোজ নিব। এই ডেক্সট্রোজ আসলে কিন্তু আমরা বাজারে খাওয়ার জন্য যেটি ব্যবহার করি, বাজারে পাওয়া যায় সেটি কিন্তু না। এই ডেক্সট্রোজটা আসলে মানে কেমিক্যালের দোকানে পাওয়া যায়, কেমিক্যাল মানে অ্যানালাইটিক্যাল গ্রেডের ডেক্সট্রোজ আছে, সেই ডেক্সট্রোজগুলি আমরা ব্যবহার করব। এরপরে আমরা সেখানে এগার নিব। এগার 20 থেকে 30 গ্রাম পরিমাণ এগার নিব। এই এগার আমাদের মিডিয়াকে জমাট বাঁধতে সাহায্য করবে। তারপরে আমরা এর ভিতরে অ্যাসপারজিন দিব 250 মিলিগ্রাম। আগেরগুলি ছিল গ্রাম, 30 গ্রাম করে, আর এটি হলো মিলিগ্রাম, অর্থাৎ 1 গ্রামের যদি আমরা 1000 ভাগের 1 ভাগে হলো 1 মিলিগ্রাম, সেখানে আমরা 250 মিলিগ্রাম, অর্থাৎ 1 গ্রামের 4 ভাগের 1 ভাগ পরিমাণ অ্যাসপারজিন আমরা মেপে নিব। নিয়ে আমরা এটি ওই মিডিয়া আমরা এক্সট্রাক্ট যেটা আমরা তৈরি করলাম, এক্সট্রাক্ট আলুর নির্যাস, সেই আলুর নির্যাসের ভিতরে আমরা দিব। এই যেটি আমি বলছিলাম যে প্রথমে যে আলু সিদ্ধ, এটা আমরা দেখতে পাচ্ছি এরকম একটা বিষয়ে আলু সিদ্ধ করা হয়েছে 30 মিনিট, তারপরে এক্সট্রাক্টটা নেওয়া আছে। এইভাবে এক্সট্রাক্ট আমরা ঢেলে নিয়েছি একটা কনিক্যাল ফ্লাস্কের ভিতরে। নেওয়ার পরে আমরা ওই কেমিক্যালগুলি যেটা আগে মাপ দিলাম, এই মাপ দেওয়া কেমিক্যালগুলি এর ভিতরে আমরা দিব। দিয়ে সেটি চামচ দিয়ে নাড়া দিব। নাড়া দিলেও এটি গলবে না পুরোপুরি, বিশেষ করে এগারটা গলবে না। এই এগারটি গলানোর জন্য আমরা আবার এটিকে আবার চুলার উপরে দিয়ে পানির ভিতরে, গরম পানির ভিতরে দিয়ে এটিকে আমরা কিছুক্ষণ তাপ দিলে 15 মিনিট, 10-15 মিনিট, দেখবেন যে আমার এগার সহ অন্যান্য কেমিক্যাল যেগুলি আছে সেগুলি গলে যাবে, পুরাপুরি দ্রবণে মিশে যাবে। তখন আমরা এটিকে আমরা উঠিয়ে নিয়ে আসবো। নিয়ে আসার পরে সিরিঞ্জ দিয়ে অথবা সরাসরি যদি আপনি পারেন অসুবিধা নেই, সিরিঞ্জ দিয়ে হলে ভালো হয়। দিয়ে আমরা এভাবে টেস্ট টিউবের ভিতরে, পরিষ্কার টেস্ট টিউব এর ভিতরে আমরা এই মিডিয়াটা আমরা ঢালবো, এবং সেটি সম্পূর্ণ ভর্তি হবে না, কিছু অংশ এর বাদ থাকবে। এভাবে আমরা সরাসরি ঢালতে পারি অথবা সিরিঞ্জ দিয়ে মিডিয়া আমরা টেস্ট টিউবের ভিতরে ঢালতে পারি। ঢালার পরে সেই টেস্ট টিউবের মুখে তুলা তুলা লাগাবো, তুলা দিয়া বন্ধ করে দিব, এবং সেই টেস্ট টিউবগুলি একটি র্যাকের ভিতরে রেখে পুরো টেস্ট টিউবের মুখগুলি আমরা অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে ঢেকে দিব, যাতে তুলাগুলি ভিজে না যায়। এরপরে আমরা এইভাবে এই অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। তারপরে আমরা এই র্যাক সহ আমরা অটোক্লেভের ভিতরে দিব জীবাণুমুক্ত করার জন্য। অটোক্লেভের মধ্যে আমরা কতক্ষণ জীবাণুমুক্ত করব, এটি 120 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এবং 1.5 কেজি সেন্টিমিটার স্কোয়ার চাপে আমরা 1 ঘন্টা জীবাণুমুক্ত করব। তারপরে জীবাণুমুক্ত করার পরে আমরা এটি কিছুটা ঠান্ডা হলে এটিকে বের করে নিয়ে আসবো। তবে মনে রাখতে হবে একেবারে যেন ঠান্ডা হয়ে আবার এটি জমাট বেঁধে না যায়। জমাট বাঁধার আগেই আমরা এটিকে বের করে নিয়ে আসবো। নিয়ে আসার পরে এই টেস্ট টিউব গুলিকে আমরা এইভাবে মাথার দিকে, আর যে মুখ যে পাশে আছে টেস্ট টিউবের যে মুখ, সেটিকে একটু উঁচু করে রাখবো, আর বাকি অংশ নিচের এই সাইডটাকে একটু নিচে রাখবো। রেখে এই টেস্ট টিউব গুলিকে একটু শোয়ানো মতো অবস্থা করে আমরা রাখবো। তার কারণ হলো যে এর ভিতরে যখন আমরা এটিকে কাট করে রেখে দিব, তখন এর ভিতরের যে মিডিয়াটা থাকবে সেটি কাত হয়ে ছড়িয়ে পড়বে, ফলে উপরের একটা কিছু অংশ ফাঁকা হবে, এবং এটি যে আমরা উপরের যে পৃষ্ঠ অর্থাৎ সারফেস এরিয়া, এই সারফেস এরিয়াটা অনেক